এসআরএফ থেকে আমরা পড়ব ধারা 5। এর এর সাথে মিলে আসবে ধারা 5-এর সাথে মিলে আসবে ধারা 6। ধারা 5-এর সাথে মিলে আসবে ধারা 7। ধারা 6-এর সাথে মিল করে ধারা 52, 53। ধারা 52, 53, তার মানে আমরা একটা প্যাকেজ যদি চিন্তা করি, ধারা 5, ধারা 6, ধারা 7 এবং এই ধারাগুলোর সাথে মিল রেখে হচ্ছে ধারা 52 এবং 53। তাহলে আমরা এই প্যাকেজটা হিসাব করলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু ধারা 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, 7 হয়ে গেছে এবং হচ্ছে 52 হয়ে গেছে, 53 হয়ে গেছে। রাইট? ধারা 5-এর মূল কথাটা কি? ধারা 5-এর মূল কথাটা হচ্ছে আদালত যে আমাদেরকে প্রতিকার দিবে, আদালত যে আমাদেরকে রিলিফ দিবে, বা আদালতের কাছে আমরা রিলিফ যে প্রার্থনা করি, আদালত কয়ভাবে সে রিলিফ বা প্রতিকার দিতে পারে। ধারা 5 অনুসারে 5 ভাবে আদালত প্রতিকার দিতে পারে। এই 5 ভাবে কি কি, এটা আমাদের মুখস্থ থাকতে হবে। শুধু এমসিকিউ পরীক্ষার জন্যই না, রিটেন পরীক্ষার জন্য আমাদের মুখস্থ থাকতে হবে 5 ভাবে। 5 ভাবে কি কি, এটা আমরা সবাই জানি, আমি আমি সেটাতে না যাই। এখন এখান থেকে দেখেন কিভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুসারে প্রতিকার নয়? সেখানে মনে করেন 4টা অপশন দিয়ে দিল, 4টা অপশন থাকলো এই ধারা 5 থেকে, আর একটা অপশন দিয়ে দিল অন্যটা। তার মানে এই 5টা প্রতিকারের সাথে যেটা মিলবে না সেটা হবে উত্তর। ক্লিয়ার? আবার হচ্ছে যে রিসিভার নিয়োগের মাধ্যমে প্রতিকার সম্ভব, এটা এসআর অ্যাক্টের কত ধারাতে বলা হয়েছে? 5 ধারাতে। আমি শুধু রিসিভার নিয়োগটা দেখালাম, বাকি যেই 4টা অপশন রয়েছে, যে এই প্রতিকারটা 5 ধারা অনুসারে প্রতিকার কিনা, তখন ওই যে 5টা প্রতিকার যে আপনি মুখস্থ করছেন, মেমোরাইজ করছেন, সেটার সাথে না মিললেই তো আমাদের উত্তরটা ক্লিয়ার হয়ে যায়। রাইট? এই 5 ধারাতে, 5 ধারার মধ্যে 5-এর 5-এর রয়েছে। এই 5-এর বা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5-এর নিরোধমূলক বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে আবার কততে? ধারা 6-তে। এবার ধারা 6-তে নিচের কোন ধারাকে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার বলা হয়েছে? বলা হয়েছে তখন কি? তখন আছে 5C বা 5 গ ধারা। রাইট? ওকে। এবার আসেন, তাহলে ধারা 5 থেকে আমাদের টেনে আসতেছে ধারা 6। কিভাবে কানেকশন? কানেকশন হচ্ছে 5C কে, ধারা 5-এর ধারা 6-তে এসে প্রিভেন্টিভ রিলিফ বলছে। সুনির্দিষ্ট প্রতিকারণের 6 ধারায় কোনটিকে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার বলা হয়েছে? 5 ক, 5 খ, 5 গ। উত্তর কি? 5 গ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুসারে নিচের কোনটি প্রতিকার নয়? সেখানে দেখবেন ধারা 7 আছে। ধারা 7-এ স্পষ্ট করে বলছে দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে এই এসআর অ্যাক্ট প্রযোজ্য হবে না। তার মানে এটা প্রতিকার না। রাইট?
তাহলে তাহলে কোনটি নয়? যেমন 7 ধারা কিন্তু 5 ধারার মধ্যে পড়বে না, সেটাকে আলাদাভাবে আলাদাভাবে কিন্তু বিবেচনা করতে হবে, রাইট? ওকে। তাহলে ধারে পাশে বলছে প্রতিকার দিতে পারে 5 ভাবে। পাশের গকে বলছে 6তে গিয়ে প্রিভেন্টিভ রিলিফ। ধারা পাশে বলছে যে 5 ভাবে প্রতিকার দেওয়া যায়, ধারা 7 বলছে এইভাবে প্রতিকার দেওয়া যায় না। ক্লিয়ার? এটা ধারা 7 বলছে। এইবার আসেন, ধারা 6 কি আমাদের প্রিভেন্টিভ রিলিফ বলছে, রাইট? ধারা 6তে পাশের গকে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার বলছে। তাহলে এই যে না, একটাকে নিষেধাজ্ঞা বা নিরোধমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার বলা হয়েছে, 5টার মধ্যে কয়টাকে? একটাকে। তাহলে বাকি 4টা কি? বাকি 4টা হচ্ছে আদেশাত্মক। একটা যদি নিরোধ হয়, তাহলে বাকি 4টা কি? আদেশাত্মক। এবার আসেন, অপশনে দিয়ে দিল এরকম যে নিচের কোনটি ধারা 5 অনুসারে আদেশাত্মক প্রতিকার? নিচের কোনটি ধারা 5 অনুসারে আদেশাত্মক প্রতিকার? কোনটি? 5-এর গ বাদে যে 4টা অপশন আছে, সেই 4টার যে কোনো একটা। আমি কি বুঝতে পারছি? এবার আসেন, ধারা 5-এর গকে নিরোধমূলক প্রতিকার বলা হয়েছে বা প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে ধারা 6তে গিয়ে। প্রশ্ন হচ্ছে, এই যে ধারা 6তে যে প্রিভেন্টিভ রিলিফ বলা হয়েছে, নিরোধমূলক প্রতিকার বলা হয়েছে, এই নিরোধমূলক প্রতিকার দেওয়া যায় কিভাবে? নিরোধমূলক প্রতিকার দেওয়া যায় বা দেওয়া হয় কোন ধারা অনুসারে? ধারা 52 অনুসারে। ধারা 52 অনুসারে নিরোধমূলক প্রতিকার কি কি ভাবে দেওয়া যায়? কি কি ভাবে দেওয়া যায়? স্থায়ী আর অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে। ধারা 52 অনুসারে নিচের কোনটি প্রতিকার নয়? সেখানে অপশন 1 স্থায়ী নিষেধাজ্ঞা, অপশন 2 অস্থায়ী নিষেধাজ্ঞা, অপশন 3 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে ধারা 52-তে কি বাধ্যতামূলক নিষেধাজ্ঞা আছে? ধারা 52-তে কিন্তু বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নাই। এবার আসেন, এবার আসেন এই যে না ধারা 52-তে যেই আহ, আপনার যে স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা বলা হয়েছে, সে স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা কাকে বলে এটা জানতে হবে। তার মানে স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা আর অস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা কত ধারাতে রয়েছে? ধারা 53-তে। দেখেন, একটার সাথে আমরা যদি এটাকে একটা পোর্শন ভাবি, একটা স্লট ভাবি, সেখানে পরে আমাদের ধারা 5, ধারা 6, ধারা 6-এর সাথে কানেকশন হচ্ছে ধারা 52, ধারা 52-এর সাথে কানেকশন হচ্ছে ধারা 53। এবার আসুন অস্থায়ী নিষেধাজ্ঞা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা কি নিষেধাজ্ঞা? অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা কতবার দেওয়া যায়? একাধিকবার দেওয়া যায়। মামলার চূড়ান্ত রায়ের সাথে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়, সেই নিষেধাজ্ঞার নাম কি? স্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞার সাথে কোনটি জড়িত? চূড়ান্ত আদেশ, মামলার চূড়ান্ত আদেশ। মামলার চূড়ান্ত আদেশের সাথে কোন নিষেধাজ্ঞা জড়িত নয়? অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা।
অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। তাহলে ধারা 5, ধারা 6, 7, 52, 53, আপনারা যতটুকু পড়েছেন তো পড়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মোটামুটি মাথায় আসছে কিনা, মোটামুটি মাথায় আসছে কিনা পুরো পড়াটা? এবার আসেন আমরা ধারা 8 এবং 9-তে যাব। 8 এবং 9। 8-এ শুধুমাত্র একটা সেন্টেন্সের কথা বলছে। 8-এ শুধুমাত্র একটা সেন্টেন্সের কথা বলছে। কি সেন্টেন্সের কথা বলছে? সেখানে সেখানে বলছে আপনার এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে যে আপনার সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিকানা, ওনারশিপ, টাইটেল। আরেকটা হচ্ছে সম্পত্তির দখল আর বেদখল। এই এসআর অ্যাক্টের 8 এবং 9 ধারা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এমসিকিউ প্যাটার্নে খুবই সহজ। 8 এবং 9 ধারাতে বেসিক পার্থক্য একটা হচ্ছে প্রথম সেন্টেন্স লিখেন সম্পত্তির মালিকানা। সম্পত্তির মালিকানা মানে আপনি সম্পত্তির মালিক, সম্পত্তিতে আপনার সত্ত্ব রয়েছে, সম্পত্তিতে সত্ত্ব থাকা, সম্পত্তির মালিকানা থাকবে। আরেকটা সেন্টেন্স লিখেন যে সম্পত্তির দখল। 3 নম্বর সেন্টেন্স লিখেন সম্পত্তির দখল ও বেদখল। সম্পত্তির দখল ও বেদখল। তার মানে এখানে দেখেন একটা হচ্ছে আপনার 8 ধারাতে যে কথা বলছে, এবং 8 ধারার সাথে রিলেশন অনুচ্ছেদ 142-এ চলে যান। 8 ধারার সাথে 142 অনুচ্ছেদ। আমরা কিন্তু একই সাথে তামাদি আইনের অনুচ্ছেদ পড়ে ফেলতেছি। তার মানে 142 অনুচ্ছেদ একটা কমে গেল। 9 ধারার সাথে সম্পর্ক হচ্ছে তামাদি আইনের 6 অনুচ্ছেদ। 6 না, তামাদি আইনের 9 অনুচ্ছেদ। 13 দাদা, 13। ও 3, 3, সরি, তামাদি আইনের 3 অনুচ্ছেদ। তার মানে যদি বলা হয় যেখানেই মালিকানা থাকবে, যেখানেই মালিকানা থাকবে সেখানে নিশ্চিতভাবে ধারা 8, সেখানে নিশ্চিতভাবে ধারা 8। যেখানে দখল থাকবে সেখানেও নিশ্চিতভাবে ধারা 8 হতে পারে। কারণ একই সাথে সম্পত্তির মালিক একই সাথে সম্পত্তির দখলে আছে। এটাকে আমরা বলবো সত্ত্ব সহ মালিকানা বলে, সরি, সত্ত্ব সহ দখল। তাহলে সত্ত্ব সহ দখল হলে এটা কোথায় আসবে? ধারা 8-এ। মালিকানা সহ দখল এটা কততে আসবে? ধারা 8-এ। আছে। এবার আসেন যে সম্পত্তির দখল ও বেদখল এটা আসবে ধারা 9-তে। সম্পত্তির দখল ও বেদখল এটা আসবে ধারা 9-তে। এবার আমরা এমসিকিউ প্যাটার্ন দেখি।
যে সত্ত্বসহ দখল থেকে যদি বেদখল করা হয় তাহলে কত সময়ের মধ্যে মামলা করতে হবে? তখন মামলা করতে হবে 12 বছরের মধ্যে। কত বছরের মধ্যে? 12 বছরের মধ্যে। আবার শুধু সত্য উদ্ধারের মামলা কত সময়ের মধ্যে করতে হবে? 12 বছরের মধ্যে। 12 বছরের মধ্যে যে সত্য উদ্ধারের মামলা করতে হবে, এটা কোথায় বলা হয়েছে? কোথায় বলা হয়েছে? তামাদি আইনের 142 অনুচ্ছেদ। তামাদি আইনের 142 অনুচ্ছেদের বিষয়বস্তু কি? সত্ত্বসহ দখল থেকে বেদখল, অথবা অথবা সম্পত্তির মালিকানা থেকে বেদখল, অথবা সত্ত্ব থেকে বেদখল, অথবা কারো সত্ত্বকে অস্বীকার করা, কারো কোনো ব্যক্তির সম্পত্তির মালিকানাকে অস্বীকার করা। প্রশ্ন: মিস্টার এক্স মিস্টার এক্স একখণ্ড জমির মালিক। তাকে সেই জমি থেকে বেদখল করা হলো। মিস্টার এক্স কতদিনের মধ্যে মামলা করবে? এভাবে না আসে যদি এরকম হয়, মিস্টার এক্স সে সম্পত্তির দখল উদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা করবে? দখল উদ্ধারের জন্য, খেয়াল করেন, দখল উদ্ধারের জন্য। আর যদি এরকম থাকে, সেই সম্পত্তির সত্ত্ব উদ্ধারের জন্য কতদিনের মধ্যে মামলা করবে? সেই সম্পত্তির সত্ত্ব উদ্ধারের জন্য মামলা করবে 12 বছরের মধ্যে, দখল উদ্ধারের মামলা করবে 6 মাসের মধ্যে। এই যে দখল উদ্ধারের মামলা 6 মাসের মধ্যে করবে, এটা কোথায় বলা আছে? এটা আমার বলা গ্রন্থে আছে 143 ধারা। তামাদি আইনের তামাদি আইনের 3 অনুচ্ছেদে 143 কে। বলা আছে। ওকে। সত্ত্ব উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যায় কিনা? প্রশ্ন: সত্ত্ব উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যায় কিনা? হ্যাঁ, সত্ত্ব উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যাবে। ক্লিয়ার? দখল উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যায় কিনা? ধারা 9, দখল উদ্ধারের মামলা সরকারের বিরুদ্ধে করা যায় না। সত্ত্ব উদ্ধারের মামলার রায়ের বিরুদ্ধে কি কি করা যাবে? সব করা যাবে। অ্যাপিল, রিভিউ, রিভিশন সব করা যাবে। শুধু দখল উদ্ধারের মামলায় নিচের কোনটি করা যাবে না? অ্যাপিলও করা যাবে না, রিভিউ করা যাবে না। শুধু কি করা যাবে? রিভিশন করা যাবে। ধারা 9-তে বেদখল করার দুইটা উপায় বলছে। সে দুইটা উপায় কি? ব্যক্তির মতামত ছাড়া, ব্যক্তির সম্মতি ছাড়া তার দখল থেকে যদি বেদখল করা হয়, তাহলে 9 ধারায় মামলা হবে। 2 নম্বর হচ্ছে আইনানুগ কোনো পন্থা ছাড়া, আইনানুগ কোনো উপায় ছাড়া, যেমন হতে পারে আদালতের রায়, আইনানুগ কোনো উপায় ছাড়া যদি বেদখল করে, তাহলে এই দুইটাতে কি হবে? মামলা হবে, রাইট? তাহলে যদি শুধু দখল উদ্ধার বলে, তাহলে হচ্ছে ধারা 9। যদি মালিকানা সহ দখল উদ্ধার বলে, তাহলে হচ্ছে ধারা 42।
মিস্টার এক্স এক খণ্ড জমির মালিক। সরকার তাকে বলল যে সে ওই এক খণ্ড জমির মালিক না, এবং সরকার সেখানে ফুটপাত নির্মাণ করলো। মিস্টার এক্স সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা? হ্যাঁ, মিস্টার এক্স সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে। সত্ত্ব উদ্ধারের মামলা, মালিকানা উদ্ধারের মামলা মিস্টার এক্স করতে পারবে। ক্লিয়ার? মালিকানা উদ্ধারের মামলা মিস্টার এক্স করতে পারবে। তাহলে ধারা 8 এবং 9। এবার আসেন, তাহলে ধারা 5, 6, 7, 52, 53 একটা ভাগ। এরপর আরেকটা ভাগ হচ্ছে ধারা 8, 9। ক্লিয়ার? এবার আসেন ধারা 12, ধারা 21, ধারা 21 ক, ধারা 13, এটা একটা ভাগ, এবং ধারা 19। ধারা 12, 21, 13, 19, 21 ক, এটা আরেকটা ভাগ। আচ্ছা, আমরা আদালত কর্তৃক বলবৎযোগ্য বা এনফোর্সেবল বাই দ্য কোর্ট, এই আদালত কর্তৃক বলবৎযোগ্য এটা বলতে আমরা কি বুঝি, বা আদালত কর্তৃক কার্যকর করা যাবে, এবং এই কার্যকরের সাথে আমাদের জড়িত হচ্ছে একটা চুক্তি। আমরা কি কার্যকর করব? চুক্তি। চুক্তি কার্যকর করার অর্থ হচ্ছে একটা চুক্তিকে বাস্তবে রূপ দেওয়া। তার মানে আদালত কর্তৃক চুক্তির কার্য বলবৎ করার মানে হচ্ছে আদালত কর্তৃক একটা চুক্তির কাজকে বাস্তবায়ন করা, বাস্তবে রূপ দেওয়া। প্রশ্ন হচ্ছে, আদালত কয় ধরনের পরিস্থিতিতে বা কয়টা ক্ষেত্রে এই চুক্তিটাকে বাস্তবে রূপদান দিতে পারে? চারটা ক্ষেত্রে। কয়টা ক্ষেত্রে? চারটা ক্ষেত্রে। এখন চারটা ক্ষেত্র কি কি এটা মুখস্থ করতে হবে। প্রশ্ন আসলো, ধারা 12 অনুসারে নিচের কোনটি ঘটলে আদালত সেই চুক্তিকে কার্যকরকরণের আদেশ দিতে পারেন? নিচের কোনটি ঘটলে। এখন ধারা 12তে যে চারটা পয়েন্ট আছে এটা যদি আমরা না জানি, তাহলে কি আমরা বলতে পারবো যে কোনটি ঘটলে? না। এবার আসেন যে যদি ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা না যায়, আদালত সেই ক্ষেত্রে চুক্তি বলবৎকরণের আদেশ দিতে পারে, কিন্তু কত ধারা অনুসারে? ধারা 12 অনুসারে। তার মানে ধারা 12 যদি আমি চারটা পয়েন্ট জানি, আমি বাকি প্রশ্নগুলো জেনে ফেলবো। এবার একবার স্পেসিফিক ভাবে যদি প্রশ্ন করে যে নিচের কোনটি বলবৎযোগ্য নয়, সেখানে 21 ক ধারা, 21 ধারা, 12 ধারা মিলিয়ে দিবে। তার মানে 12 হবে না। 12 যদি চারটা পয়েন্টের সাথে মিলে যায়, তাহলে কি সেটা বলবৎ হবে, কার্যকর হবে, এনফোর্সমেন্ট হবে? হবে না। ধারা 12-র সাথে মিল হচ্ছে তামাদি আইনের 113 অনুচ্ছেদ। 113 অনুচ্ছেদ। মিস্টার এক্স, খুবই গুরুত্বপূর্ণ, মিস্টার এক্স মিস্টার ওয়াই এর সাথে একটি চুক্তি করলো। মিস্টার ওয়াই চুক্তি ভঙ্গ করলো। মিস্টার ওয়াই চুক্তি ভঙ্গের ফলে মিস্টার এক্স এর
বিশাল ক্ষতি হলো যেটা মিস্টার ওয়াই পূরণ করতে পারবে না, যেটা মিস্টার ওয়াই পূরণ করতে পারবে না। মিস্টার এক্স ভুক্তভোগী। মিস্টার এক্স কতদিনের মধ্যে চুক্তি বলবৎকরণের মামলা করবে? কত দিনের মধ্যে বা এক কত বছর। সময়ের মধ্যে? টাইম হচ্ছে 1 বছর। এই যে দেখেন, এই যে ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব না, এটা আমাদের 12 ধারাতে বলছে। তার মানে 12 ধারায় যে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টের সাথে যত সময় যাবে সব হচ্ছে 1 বছর। 113 অনুচ্ছেদ। এবার আসেন, চুক্তিভঙ্গের ফলে এক পক্ষ এমন ভাবে ক্ষতিগ্রস্ত হলো যে তার পর্যাপ্ত ক্ষতিপূরণ করা সম্ভব নয়। এখন ভুক্তভোগী মামলা করবে। মামলা করতে গিয়ে তামাদিতে বারিত হলো মানে বাধাপ্রাপ্ত হলো। সে তামাদিনের কোন অনুচ্ছেদ অনুসারে তামাদিতে বারিত হলো? কোন অনুচ্ছেদ অনুসারে? 113 অনুচ্ছেদ অনুসারে। কারণ নির্ধারিত 1 বছর সময়ের মধ্যে সে মামলা করতে পারে নাই। ঠিক আছে বিষয়টা? তাহলে আমরা 12টা মোটামুটি কমপ্লিট করলাম। তাহলে 5, 6, 7, 8, সরি 5, 6, 7, 52, 53, ধারা 8, 9 এবং 12টা কমপ্লিট করলাম। আপনারা মোটামুটি 7-8 মিনিট রেস্ট করেন এবং আমি যেটা পড়ছি সেটা মাথায় নেন। এরপর আমরা আবার আসতেছি 10 মিনিটের মধ্যে, ঠিক আছে? এটাকে একটু ঝালাই করেন।